তিনটে বাজে সবার কি খাওয়া দাওয়া হলো? লাঞ্চ হয়ে গেছে? ওভো, আমি ভাবছিলাম যে হয়তো অনেকেরই রোববারে একটু লেট হয়, তো সবাই কতটা তিনটের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে সেটা নিয়ে একটু চাপে আছি। কিন্তু আজকে কোনো উপায় নেই, যেহেতু আজকে বিশ্বকাপ ফাইনাল আছে। তো আমি জানি আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স ছেড়ে কেউ আমি আসবো না লাইভ করতে, তো আর কে লাইভ জয়েন করবে? তো বেসিক্যালি সেই কারণে আমার আজকে এরকম একটা অড টাইমে আসা। আজকে দুপুরবেলা 3টার সময় আমি চলে এসেছি, আর 3টের টাইমটা কিন্তু ভূতের গল্প শোনার জন্য ভেরি মাচ পারফেক্ট। সো সেটা কোনো ব্যাপার না, আমরা এখন জমি আড্ডা মারতেই পারবো। আমাকে উদিত লিখে দিচ্ছে যে দিদি ফুললি অডিবল অ্যান্ড ভিজিবল, সো আমি নির্দ্বিধায় আমার প্রোগ্রাম স্টার্ট করতে পারি। আচ্ছা, আস্তে আস্তে অনেকে জয়েন করছে। আজকে কয়েকজনের অনেক প্রবলেম হতে পারে, কেননা এমন একটা টাইমে জাস্ট লাঞ্চ হয়তো ওভারই হয়েছে। বিশেষ করে বাড়ির মেয়েরা যারা জয়েন করে 8টার সময় ম্যাক্সিমাম, তারা এখনো পর্যন্ত রান্নাঘরই হয়তো গুছিয়ে উঠতে পারেনি। মানে ইনফ্যাক্ট আমিও নিজের বাড়িতে থাকলে অনেক সময়, মানে শ্বশুর বাড়িতে থাকলে পারি না সেটা 3টের মধ্যে ওভার করে দিতে। এনিওয়েজ, অনেকে একসাথে জয়েন করেও গেছে, সো ওয়েলকাম টু মাই শো। আজকে একটু তাড়াতাড়ি যাবো আমরা, বিকজ আমাদের এরপরে সবাই আমরা খেলা দেখতে বসবো। তারপরেও আবার কালকের দিনের জন্য প্রিপারেশন নিতে হবে, ইটস মানডে। তো আমি দেরি না করে স্টার্ট করছি। অনেকে একসাথে জয়েনও করে গেছে, আর বাকিরা রেকর্ডেড ভার্সনটা তো দেখতেই পাবে। প্রথমেই বলি যে আজকে দুটো কথা বলি। এক তো হচ্ছে আমার জুয়েলারিসটা দেখে তোমরা বুঝতেই পারছো, আর আমি জুয়েলারিসটা নিয়ে কিছু বলবো, কিন্তু তার আগে বলি শুধুমাত্র সুন্দর সুন্দর গয়না আর সুন্দর সুন্দর শাড়ি সুন্দর করে নিজেকে সাজিয়ে নিলে, মানে অর্নামেন্টস দিয়ে, তাহলে তো আর সৌন্দর্যটাকে প্র্যাকটিক্যালি প্রকাশ করা যায় না। ভেতর থেকে নিজেকে সুন্দর থাকতে হবে, এবং ভেতর থেকে সুন্দর থাকা মানে কিন্তু কে কত সুন্দর দেখতে, কে কার গায়ের রং কত ফর্সা, নট দ্যাট, কে ইন্টারনালি কতটা ফিট। এই যে সবাই বলে যে শ্রেণী তুমি কি এনার্জেটিক, ইয়েস, আমার ভেতর থেকে একটা আলাদা লেভেল অফ ফিটনেস আছে, আমি খুব এনার্জেটিক, ওটাই আমার অ্যাকচুয়াল সৌন্দর্য। কারণ সৌন্দর্যটা বেসিক্যালি আইজ অফ বিহল্ডারের ওপরে ডিপেন্ড করে, ঠিক আছে? যে তোমাকে দেখছে সে ডিসাইড করবে কি তুমি সুন্দর কি সুন্দর না। তাই সৌন্দর্যটা যদি বাহ্যিকভাবেও বলি, কে মোটা কে রোগা এগুলো কোনোটাই ম্যাটার করে না, ম্যাটার করে যে তুমি ভেতর থেকে কতটা সুস্থ এবং কতটা ফিট। তো আমাদের সাথে আজকে দীর্ঘদিন ধরে শ্রীতমাদি রয়েছেন, আমাদের এসবিজির অনেক পুরনো মেম্বার উনি, এবং উনি আমাদেরকে অনেক দিন ধরে সাপোর্ট করেন, আমাদের পাশে আছেন। শ্রীতমাদি আগে, মানে কোভিড সিচুয়েশনের আগে উনি প্রায় 7 ইয়ার্স ধরে জিমের সাথে যুক্ত ছিলেন, এবং সেখানে অ্যাজ এ ট্রেনার উনি কাজ করেছেন। আফটার দ্যাট কোভিড সিচুয়েশনের পর থেকে উনি এখন বাড়িতে অনলাইনে ক্লাস করাচ্ছেন, এবং ওনার ক্লাসের সিস্টেমটা হচ্ছে হাফ অ্যান আওয়ারের থাকে কিংবা 1 আওয়ারের থাকে। উনি একটা স্লট করে দেন, এবং সেখানে ম্যাক্সিমাম 4 জনকে নিয়ে অনলাইনে উনি ট্রেনিং করান। ওনার যে টপিকগুলোর ওপরে উনি কাজ করেন, সেটা ইয়োগা থাকে, অ্যারোবিক্স থাকে, কার্ডিও থাকে, অ্যান্ড ওয়েট গেনিং বা লুজিং এর উপর থাকে। তো ওনার চার্জেস হচ্ছে হাফ অ্যান আওয়ারের জন্য 600 এবং 1 আওয়ারের জন্য 1000 পার মান্থ। ওকে, অ্যান্ড এই মান্থলি উনার যে ডায়েট আছে, উনি যেটা আমাকে বলছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওই ডায়েট লিস্ট ওয়াইজ যদি কেউ চলে, তাহলে যাদের ওবেসিটির প্রবলেম আছে, ডেফিনেটলি 5 কেজি পর্যন্ত তারা কিন্তু নিজেদের ওয়েট রিডিউস করে নিতে পারবে উইদিন আ মান্থ। ওকে, সো যারা আমি বলবো যে ইটস নট দ্যাট যে শুধু সুন্দর দেখতে, এক্সটার্নালি ভালো দেখতে লাগার জন্য তোমাদেরকে মেনটেন করা উচিত, বাট ইয়েস, আই বিলিভ সো প্রত্যেকটা মেয়েকে নিজেকে খুব ওয়েল মেনটেন্ড থাকা উচিত, সেটা নিজের ভেতর থেকে খুব বেশি সুস্থ থাকার জন্য, হেলদি থাকার জন্য, এনার্জেটিক থাকার জন্য, নট দ্যাটকে আমাকে দেখতে কত ভালো লাগছে তার জন্য। তো যাদের ভেতরে কোনো রকম উইকনেস আছে, মনে করছো সারাদিন কাজে এনার্জি পাচ্ছ না, দে ক্যান অলসো কাম আপ। ইটস নট অল অ্যাবাউট শুধু ওয়েট গেইন করা আর ওয়েট লস করা। তো তোমরা শ্রীতমাদিকে নির্দ্বিধায় কানেক্ট করতে পারো। যাদের বাইরে গিয়ে জিম বা অন্য কোথাও জয়েন করার জন্য টাইম ম্যানেজ করতে পারছো না, তারা বাড়িতে বসেই কিন্তু আরামসে শ্রীতমাদির কাছে ক্লাস করে তোমাদের ভেতর থেকে যে উইকনেসটা আছে সেটাকে কাটিয়ে ফেলতে পারো। তো এই শ্রীতমাদির যে নাম্বারটা আছে সেটা আমি প্রোভাইড করে দিচ্ছি তোমাদেরকে, 9674052077। আই রিপিট, 9674052077। তো চটপট যারা মনে করছো যে তোমাদের দরকার, ইয়েস, নিজেদেরকে মেনটেন করা দরকার, নিজেদেরকে ভেতর থেকে সুন্দর করে তোলা দরকার, তো ডেফিনেটলি তোমরা যোগাযোগ করো এবং শ্রীতমাদির কাছে তোমরা ক্লাস করতে পারো। আরেকটা জিনিস,
যারা যারা আমার থ্রুতে এখান থেকে যোগাযোগ করবে প্রত্যেককে শ্রীতমাদি কিন্তু একটা ফ্রি ডেমো ক্লাস উনি অ্যাফোর্ড করবেন। মানে একটা করে ডেমো ক্লাস যদি কারোর মনে হচ্ছে যে ইয়েস আমার এই রিকোয়ারমেন্টটা আছে, তোমরা করে একবার যোগাযোগ করে দেখতে পারো দিদির সাথে, আমার রেফারেন্সটা দেবে, একটা ডেমো ক্লাস উনি ফ্রিতে তোমাদেরকে অফার করবেন। আফটার দ্যাট ইফ ইউ লাইক ইট, তোমাদের যদি ভালো লাগে তাহলেই তোমরা জয়েন করতে পারো। এবং জিনিসটা খুব বাজেট ফ্রেন্ডলি, কারণ এখনকার দিনে জিমে বলো বা কোথাও বলো 2000-3000 টাকার নিচে কিন্তু তোমাদের কোনো মানে প্রশ্নই থাকে না। তো সেই জায়গা থেকে মান্থলি এখানে মাত্র 600 বা 1000 থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। তো বেসিক্যালি ইটস ভেরি বাজেট ফ্রেন্ডলি। তো তোমরা দেখতে পারো একবার ট্রাই করে। আর একটা কথা যেটা বললাম যে হ্যাঁ, ওই ভেতর থেকে সৌন্দর্যের পর বাইরে থেকেও তো মেয়েদের একটু সাজতে ইচ্ছা করে, সুন্দর দেখতে ইচ্ছা করে। তো সেই কারণে আমরা অর্নামেন্টস ইউজ করি। আর আজকে তো স্পেসিফিক্যালি, কালকে তোমরা নিশ্চয়ই আমার প্রোফাইলে ছবি দেখেছো বা আমি আমার ইউটিউব চ্যানেল দুটোতেও পোস্ট করেছিলাম রিগার্ডিং আমাদের পৌষকালী পুজো। ওটা আমাদের একটা বাড়িরই পুজো ছিল। বাড়ির পুজো বলতে আমার এক দিদির পুজো ছিল ওটা। সেটাও বলি একটু, খুব অদ্ভুত ঘটনাটা, সেটাকে একটুখানি বলে নিচ্ছি। এই দিদি একবার ট্রেন থেকে পড়ে গেছিল, ঠিক আছে, এবং ট্রেন থেকে খুব বাজেভাবে পড়ে গিয়ে ওনার একদম মানে কি বলবো মরো অবস্থা যাকে বলে, হ্যাঁ, ফিরে আসার কোনো চান্সই নেই। এরকম কন্ডিশনে দিদির মা তখন স্বপ্ন দেখেছিলেন মা কালী এসে, দিদির মা খুব ভেতরে ভেতরে কাঁদছে, ডিপ্রেসড, হ্যাঁ, ঘুমের মধ্যে উনি গোঙাচ্ছেন, এরকম সময় উনি স্বপ্নে দেখছেন যে মা কালী এসে এইভাবে দিদিকে এরকম তুলে ধরে আছে এবং বলছে যে আমি তোর মেয়েকে তুলে ধরে আছি, তো তোর কিসের এত চিন্তা, আমি ওকে ঠিক তোর কোলে ফিরিয়ে দেব। আফটার দ্যাট কিন্তু দিদি পুরো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ফিরে এসেছেন। এবং তারপর ওই আন্টি আর কি স্বপ্ন পেয়েছিল যে তুই আমার পুজো করবি, দিয়ে আমাকে প্রতিষ্ঠা করবি, এবং তারপর থেকে ওই দিদির বাড়িতে এই পৌষকালী পূজা শুরু হয়েছিল। তো পৌষ মাসের প্রত্যেক বছরই 1 তারিখে ওরা এই পুজোটা করে থাকে। তো পৌষ মাসে তো সিজন চলছে, আমার তো এই মান্থে প্রচুর ইনভিটেশন আছে এবং সব কালী পুজোর ইনভিটেশন প্রচুর, জানি না কতগুলো আমি যেতে পারবো, বাট আমার ভর্তি কালী পুজোর ইনভিটেশন আছে। এবং স্পেসিফিক্যালি এই যে পার্টিকুলার অর্নামেন্টসটা আমাকে আজকে স্নিগ্ধজিৎ পাঠিয়েছে, এটা একটা ক্লে জুয়েলারি এবং এক্সেলেন্ট ফিনিশিং, আই মাস্ট, দেখো জবা ফুল, এটা অসাধারণ দেখতে। এটার হার আছে, এটার কানে দুল আছে, এটার আংটি আছে, অ্যান্ড দিস ব্যাঙ্গলস, দ্য এন্টায়ার পিস মানে সবগুলো এত নিখুঁত, উইথ অল পারফেকশন, এত সুন্দর। আই মাস্ট সে যে তোমাদের ডেফিনেটলি যারা যারা কালী পুজো করো বাড়িতে, কিংবা যাদের ইনভিটেশন আছে আমার মতোই, তারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে পরে যদি ক্যারি করতে পারো, তাহলে কালী পুজোর একটা আলাদাই গ্ল্যামার তৈরি হয়ে যাবে। তো ডেফিনেটলি তোমরা স্নিগ্ধজিতের সাথে এরকম পিসেস অর্ডার করার জন্য যোগাযোগ করতে পারো। আমি ওর নাম্বারটাও একবার বলে দিচ্ছি, 8642868431। আই রিপিট, সরি আমি একবার ওখানে মাঝখানে কাটলো আমার, 8642868431। আর আরেকটা অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 7601894612। সো এই দুটো নাম্বারে তোমরা স্নিগ্ধজিৎকে যোগাযোগ করে নিতে পারো। অ্যান্ড দ্য লাস্ট থিং দ্যাট ইজ, আমাদের পিকনিকের জন্য যেভাবে আমরা প্রচুর মানুষের থেকে সাড়া পেয়েছি, আই এম রিয়েলি ব্লেসড। তো এখনো পর্যন্ত আমাদের পিকনিকের জন্য আমরা বুকিং নিচ্ছি আপ টু 31st অব্দি। আমরা বলেছি যে আমরা ফাইনাল ডিপোজিশন নেব, আফটার দ্যাট কিন্তু আমাদের বুকিং ক্লোজ হয়ে যাবে। আমরা একটা হালতু নন্দীবাগান বলে স্পেসিফিক্যালি জায়গাটা আছে, সেখানে নন্দী বাড়ি, যেটা আজ থেকে প্রায় 150-200 বছর আগেকার বাড়ি, সেই বাড়িটাতে পিকনিকটা কন্ডাক্ট করতে চলেছি। এবং ফর মোর ডিটেলস 8240840618 এই নাম্বারে, এটা আমার নাম্বার, এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো চলো আর একদম দেরি না করে, এতক্ষণ ধরে আমাকে শান্ত হয়ে সবাই মিলে টলারেট করার জন্য আমি রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। এবারে যাবো হচ্ছে আমার ভূতের গল্প। তো এই ঘটনাটাও এই দাদারই এক মানে স্টুডেন্টকে নিয়ে, মানে নাচের ট্রুপে। তো দাদার বললাম না যে কিছু কিছু গেস্ট আর্টিস্ট থাকে যাদের তারা অ্যাকচুয়ালি অন্য কোনো ডান্স ট্রুপের মেম্বার, কিন্তু কখনো কখনো মানে দাদার রিকোয়ারমেন্ট থাকলে তারা এসে দাদার সাথে আসে পারফর্ম করে। তো এরকম কিছু মেম্বার্স আছে, আর কিছু আছে তাদের একদম পার্মানেন্ট, যে এই দাদার ট্রুপেই তারা ডান্স করে, ঠিক আছে। তো এইবার ওই দাদার মানে নিজের একদম ট্রুপে ওনার একদম ইনকোর পার্ট একটা মেয়ে ছিল। তো সেই মেয়েটা অ্যাকচুয়ালি, আমি যেখানকার ঘটনা বলবো সেটা হচ্ছে তারকেশ্বর লাইনের একটা স্পেসিফিক জায়গার, আমি সেটা বলছি না, তারকেশ্বর লাইনের ঘটনা। আর দাদার ডান্স ট্রুপটা কিন্তু হাওড়ার দিকে, ঠিক আছে, একদম একটা ওয়েস্টার্ন ডান্স ট্রুপ। তো এবার ওখানে একটা মেয়ে দাদার আন্ডারে ডান্স করতো। তো সেই মেয়েটার
খুবই একটা স্ট্রাগলিং লাইফ, মানে মেয়েটার বাবা মা ছোটবেলাতে মারা গেছে, মেয়েটার কেউ নেই বাড়িতে, আর তাছাড়া মেয়েটার মানে মামার বাড়িতে বড় হলে যা হয় আর কি, প্রচন্ড টর্চার্ড হয়, বিশেষ করে মানে খাওয়া পড়া নিয়েও সারাদিন খোটা শুনতে হতো। তো রীতিমতো মেয়েটার তো পড়াশোনাও কোনোদিন হয়নি সেভাবে, কিন্তু যেহেতু ও খুব ভালো ডান্স করতে পারতো, তো সেই কারণে গড গ্রেস যে ও মানে এই দাদার ডান্স ট্রুপটা জয়েন করে, এবং যাই হোক মানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়ায়, তাতে তো ওর একটা হাত খরচা বা নিজের একটা ইনকাম তো চলে আসে। তো এটুকু ইনকাম আছে বলেই মানে ওর মামার বাড়িতে ও রীতিমতো থাকতে পারে। যদি ও ডান্সটাও না করতে পারতো তাহলে ওকে মামা মামি হয়তো ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিত, ঠিক আছে। তো মানে জাস্ট এইটুকুনি ও ডান্সটা ভালো করে বলে ওর মামা মামি ওকে একটু রোজগার ছিল বলে থাকতে দিত, এই হচ্ছে ওর অবস্থা। তো ওরকম দীর্ঘদিন ধরে মামারা জানে শোনে এই ব্যাপারটা। তো মামার একটা মানে রিকোয়ারমেন্ট ছিল কোনো একটা পার্টিকুলার ডান্স পারফর্ম করার জন্য, কোনো একটা অন্য একটা ট্রুপের কোনো একটা ছেলের সন্ধান পায় যে সে খুব ভালো ডান্স করে, তো মামা ওকে হায়ার করেছিল। তো সেই ছেলেটা দু একবারই মামাদের ট্রুপে এসে ডান্স করে। তো মামার না সাডেনলি ছেলেটাকে খুব পছন্দ হয়, তো জিজ্ঞেস করেছিল যে তুমি মানে কোথায় থাকো, তো বলেছিল তারকেশ্বরের দিকে একটা জায়গার নাম বলে ওখানে আমার বাড়ি। তো বলে বাড়িতে কে কে আছে, বলে কেউ নেই, আমার মা বাবা মারা গেছে ছোটবেলাতেই, আর আমার ঠাকুমার কাছে আমি বড় হয়েছি, তো ঠাম্মারও এখন অনেক বয়স হয়ে গেছে, ঠাম্মা প্রায় শয্যাশায়ী। তো তখন মামা ওকে একদিন ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করছে যে তোমার বিয়ে টিয়ে করার ইচ্ছা নেই, আমার হাতে একটা ভালো মেয়ে আছে, বিয়ে করবে? আসলে ছেলেটাকে না মামার অল এন্ড অল খুব পছন্দ হয়েছিল, অলভ, কেন কি মানে ছেলেটা, ফ্যানটা অন করি গরম লাগছে। আচ্ছা, তো ব্যাপারটা এরকম ছিল যে মানে ছেলেটা না খুব ডিসেন্ট কাইন্ড অফ, প্রচন্ড মানে একটা সফট স্পোকেন, মানে সব দিক থেকে ছেলেটা খুব পোলাইট, সবকিছু মানে ওর ব্যবহারগুলো এত সুন্দর ছিল। তো মামা ওটাই ভাবছিল, সরি মামা বলছি দাদা ওটাই ভাবছিল যে ঠিক আছে চলো, ওরকম একটা ভালো ছেলে যদি এই মেয়েটার জন্য একটা গতি করে দিতে পারি তাহলে তো মেয়েটারও ভালো হবে আর ছেলেটারও ভালো হবে, ওরও বাড়িতে একটা ফিমেল তো দরকার। তো উনি কিন্তু একটা গুড সেন্সে ব্যাপারটা প্রোগ্রেসিভ ওয়েতে চিন্তা ভাবনা করেছিলেন। এখন সমস্যা কি হলো যে যথারীতি মেয়েটার আবার ছেলেটাকে একটু হালকা বিস্তর পছন্দও ছিল, মানে মেয়ে পার্সোনালি। তো ছেলেটার অতটা ব্যাপারটা সিরিয়াসলি, ছেলেটা অতটা ইন্টারেস্টেড ছিল না ইনিশিয়ালি, কিন্তু তারপরে যা হয় একটা জিনিস দেখবে হুচুক উঠে দিলে বা সবাই মিলে একটু প্রেশারাইজ করলে অনেক সময় হয়ে যায়, বাদ বেনে যায় না, ওরম ব্যাপার হলো। তো ছেলেটার মানে না করতে পারলো না, দীর্ঘদিন ধরে আস্তে আস্তে যখন এই ট্রুপটার সাথে কিছু কিছু পারফর্ম করতে করতে একটা ভালো র্যাপও বিল্ড হলো, তো সবাই বললো যে এই মেয়েটা সত্যি খুব অসহায়, এই মেয়েটাকে তুমি বিয়ে করো, দেখো না তোমরা ভালো থাকবে। তো ফাইনালি ওই একটুখানি ধরে পাকড়ে বিয়েটা হয়ে যায়, ছেলেটার সাথে বিয়ে হয়ে গেল। এবার বিয়ে করার পর মেয়েটা কি করলো, একদিন ফোন করে দাদাকে বলে যে দাদা আমি আর তোমার ডান্স ট্রুপে থাকতে পারছি না, কারণ দুদিকে দুজনের ম্যানেজ করতে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, সবই টাইমিং আলাদা, সবকিছু কোথাও প্রোগ্রাম করার থাকলে তো আমাকে এক জায়গায় যেতে হবে, ওকে এক জায়গায় যেতে হবে, তো আমি এখন ওর ডান্স ট্রুপটা জয়েন করে নিচ্ছি। তো মামা বলে কোনো সরি দাদা বললো কোনো প্রবলেম নেই, তো তোরা একটা কাজ কর, তোরা ওই ডান্স ট্রুপেই কর, আমার যখন কোনো দরকার থাকবে আমি ফোন করলে তোরা কিন্তু আমার সাথে আসিস। তোরা বললো হ্যাঁ তোমার সাথে এতদিনের একটা সম্পর্ক, অবশ্যই তোমার সাথে তো আমরা আছি, কিন্তু আমি আর এখন মানে পার্মানেন্টলি যেটা ওই দাদার গ্রুপে করতো সেটা আর ওই দাদার সাথে করবে না, ও পার্মানেন্টলি ওই ছেলেটা যে ডান্স ট্রুপের সাথে যুক্ত আছে মেয়েটাও ওখানে ইনক্লুডেড হয়ে যায়, ঠিক আছে। তো এরপর প্রায় মাসখানেক আর যা হয় আর কি, দেখবে যতক্ষণ ওই একসাথে কোনো মানুষরা কাজ করে তখন তাদের মধ্যে যে বন্ডিংটা থাকে, যখনই সেই কর্মক্ষেত্রটা তুমি চেঞ্জ করছো তখন কিন্তু তারপর আর তার সাথে অতটা ইন্টিমেসি থাকে না, এটা সর্বক্ষেত্রেই হয়। তো আজকে আমার যাদের সাথে আমি কাজ করছি, সেই যারা আমার কলিগ, তাদের সাথে আমার একদম মানে এমন ব্যাপার যে তাদেরকে একটা কথা না বললে সারাদিন আমার পেটের ভাত হজম হচ্ছে না, পরক্ষণে কিন্তু আমি যদি অফিস যেয়ে চেঞ্জ করে নেবো না, হয়তো আউট অফ সাইট মানে আউট অফ মাইন্ড হয়ে যাবে, তারা হয়তো হালে কালে কথা হচ্ছে তাদের সাথে, মাঝে মাঝে গেট টুগেদার করছে, কিন্তু ওই ডে টু ডে ইন্টারাকশনের ব্যাপারটা থাকে না। স্বাভাবিকভাবেই মামার সাথে, মামা কেন বলছি বারবার, মানে আমার থেকে আমার সম্পর্ক নিয়ে মামা হয়ে যাচ্ছেন বলে আমি মামা বলে ফেলছি বারবার। তো অ্যাকচুয়ালি এটা উনার দাদা, মানে যে দিদি আমার গল্পটা পাঠিয়েছেন ওনার দাদাই অ্যাকচুয়ালি। তো ওই দাদা তখন যাই হোক এক মাস খানেক প্রায় হতে যায়, ওদের সাথে সেরকম একটা টার্মস নেই, ওই মাঝে সাঝে ফোন কলস, কেমন আছিস, ভালো আছি, এইটুকুনি, দেখা সাক্ষাৎও নেই। তো এরপর ওই দাদাদের একটা ডান্স প্রোগ্রাম পড়লো হচ্ছে ওই তারকেশ্বর লাইনে, ঠিক আছে। তো তারকেশ্বর লাইনে পারফর্ম করতে যাবে ওরা, ভালো কথা।
এখন ওই দাদা বললো যে এত রাত হবে পারফর্ম করে ফিরতে, আর ওদের না যত মানে একটু রাতের দিকে হতো অনুষ্ঠানগুলো, ওদের শেষ হতে হতেই প্রায় 1টা-1.5টা বাজতো, আর ওদের বাড়ি ফিরতে ফিরতে সব 2টো-3টে এরকম লেট নাইট হয়ে যায়। হ্যাঁ, ওরা বাইরে বাইরে প্রোগ্রাম করতে গেলে। তো ওই দাদা তখন বললেন যে দাঁড়া না, এত রাত্রে, আর দাদার সাথে সেদিনকে থাকবে হচ্ছে 2টো মেয়ে আর একটা মেয়ের মা। তো বলছে আমরা এই 4জনে ফেরাটা খুব রিস্ক হয়ে যাবে, আমি একটা কাজ করি, ওখানে লোকালি আমার এক পরিচিত স্টুডেন্ট আছে, তো আমি ওকে ফোন করে দেখি ওদের বাড়িতে নাই আমরা সেদিনকে রাত্রে থেকে যাব। তো ভালো কথা, তো ওই ছেলেটাকে ফোন করেছে, মানে ওই যে ছেলেটার আর মেয়েটার বিয়ে দিয়েছিল ওদেরকে ফোন করেছে, ফোন করে বলছে এরকম অমুক ডেটে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো তোদের বাড়িতে একটু থাকতে পারবো? তো তখন ওই ছেলেটা কি করে, ছেলেটা বলে যে হ্যাঁ হ্যাঁ এই তো ভালো ব্যাপার, কতদিন তোমাকে বলেছি আমাদের বাড়িতে আসার জন্য, তোমরা তো আসো না, কিন্তু একটাই আনফর্চুনেট ব্যাপার যে আমি আমার আর ওর মানে ওর ওয়াইফের কথা বলছে, বলছে আমাদের দুজনেরই না সেদিন একটা অন্য জায়গাতে প্রোগ্রাম আছে, তো আমরা কিন্তু ওখানে যাব একটুখানি। হ্যাঁ, তাহলে একটা কাজ করছি, তোমাকে আমি বলে দিচ্ছি দাদা, শুনো, একটা বালতি বলেছে, ওই বালতিটার মধ্যে ওরা চাবিটা রাখবে, রেখে ওদের বাড়িটা এক্সাক্ট লোকেশনটা বলে দিয়েছে, দিয়ে বলেছে এবার পেছনের দিকে দেখবে একটা নারকোল গাছ আছে, ওটার তলাতে বালতির মধ্যে ওইখানে চাবিটা থাকবে, তোমরা যত রাতই হোক না কেন যাবে, গিয়ে চাবিটা খুলবে, খুলে একদম স্ট্রেট উঠে তোমরা দোতলাতে যাবে না, দোতলাতে ওখানে আমার মা বাবার ঘর ছিল, এখন তো ওইটাতে কেউ থাকে না, আর তার আগে একদম শুরুতেই ফার্স্ট ঘরটা হচ্ছে আমার ঠাকুমার ঘর, তো ওখানে ঠাম্মা হয়তো অত রাতে ঘুমিয়ে পড়বে, ঠাম্মাকে আর ডিস্টার্ব করার দরকার নেই, তোমরা সোজা 3তলায় উঠে যাবে, 3তলাতে ফার্স্ট রুমটাতে আমরা তোমাদের জন্য সব অ্যারেঞ্জ করে রাখবো, তোমরা ওখানে গিয়ে রেস্ট করবে, আমার আর ওর হয়ে গেলে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমাদেরও ঢুকতে ঢুকতে ওরকম ধরো 2:30-3টেই বাজবে, আমরা চলে আসবো। তো যেমন কথা তেমন কাজ, আর লোকেশন এমন ঝকঝকে করে বলে দিয়েছে যে ওদের বাড়ি চিনতে কোনোই প্রবলেম হবে না, ঠিক আছে? তো যাই হোক, এইবার ওই দাদা বললো তাহলে সেই রকমই তাহলে করছি, কারণ অত রাতে আমার ওদেরকে নিয়ে ফেরাটা পসিবল না, ওদের ডান্স শেষ হয়ে গেছে প্রোগ্রাম, এইবার ওরা ওখান থেকে রওনা দিয়ে যথারীতি ওরা বাড়ি খুঁজে খুঁজে ঠিক বাড়িটা লোকেট করতে পেরেছে, এসে একদম জলের মতো ছেলেটা বলে দিয়েছিল ঠিক পেছনেই নারকোল গাছ, তার তলাতেই বালতি, সেখানে ভেতরে হাত দিয়ে দেখছে চাবিটা খুলেছে, খুলে প্রথমে দাদা ঢুকেছেন, তার পেছনে ওই একটা মেয়ে ঢুকেছে, সেই মেয়েটার মা ঢুকেছে, আর তার পেছনে রয়েছে হচ্ছে আরেকটা মেয়ে, এবার উঠছে ওরা আস্তে আস্তে ওপরে, তো দাদার আউট অফ কিউরিওসিটি যা হয় আর কি, দেখছে না পুরো সিঁড়িটা জুড়ে না একটা ডিম লাইট জ্বলছে, মানে একদম আলো আধারি একটা পরিবেশ, মানে এত লো পাওয়ারের লাইট জ্বলছে কিছু দেখাই যাচ্ছে না, ঠিক আছে, ওরকম সেই ডিম লাইট জ্বলছে, আর তার সাথে মানে একদম ঘুটঘুটে মিশমিশে কালো অন্ধকার যেন বাড়িটা। আচ্ছা, এবার ওরা উঠছে, এবার উঠতে উঠতে দাদার ওই যা হয় কিউরিওসিটির বসে একটুখানি এরকম করে ঝুঁকে আবার দোতলাতে দেখছে, দেখলো সত্যি সত্যি ফার্স্ট রুমটাতে দেখছে একজন বয়স্ক ভদ্রমহিলা একটা হালকা পাওয়ারের আলো জ্বালিয়ে ঘুমোচ্ছেন, তো বুঝলো যে ওটা ওর ঠাকুমা, আর তারপরে বাকি বারান্দাটা স্ট্রেট চলে গেছে, ওরা আর ওই দিকটাতে যায়নি, ওই দিকটাতে তো পুরো একদম ডার্ক ব্ল্যাক, মানে পুরো ঘুটঘুটে অন্ধকার ওখানে, আর ওদের সাহসেও কুলায়নি, ওরা যায়নি ওই দিকটাতে, আবার ব্যাক করে এসে এবার ওরা 3তলায় উঠছে, এবার যেহেতু দাদা মাঝখানে ওইখানে ওইদিকে ঢুকে গেছিল, ততক্ষণে ওই আর একটা মেয়ে আর মেয়ের মা ওরা একটু এগিয়ে গেছে 3তলার দিকে টুয়ার্ডস, আর তারপরে দাদা উঠছে, এবার লাস্টে দাদার পেছনে ওই মেয়েটা উঠছে, এইবার উঠতে উঠতে যেই দোতলা থেকে এবার 3তলার দিকে যাবে, মাঝে যে ল্যান্ডিংটা পড়ছে, ওই ল্যান্ডিংটা ক্রস করার সময় না মেয়েটা পেছনের দিক থেকে হঠাৎ করে দাদার গেঞ্জিটাকে এরকম করে খেমচে ধরেছে, এবার দাদা না হকচকে গিয়ে পেছনের দিকে ঘুরে এরকম করে বলছে কি হয়েছে, তো ও না কোনো কথা উত্তর দিচ্ছে না, ও বলছে কিছু না, ওঠো 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 এরকম বলছে, তো এবার দাদা উঠে এসছে, তখন দেখছে কোলাপসেবল আছে ওখানে, মুখে একটা কোলাপসেবলেও তালা দেওয়া, কোলাপসেবলটা খুলেছে, খুলে এবার ভেতরে ঢোকার পর তখন এবার ওই মেয়েটা না প্রচন্ড সাহসী, খুব বোল্ড ক্যারেক্টারের মেয়েটা, প্রচন্ড সাহসী মেয়েটা, চট করে কিন্তু খুব যে ভয় পায় বা ওরকম না, আর ভীষণ কৌতূহলীও বাই নেচার, তো মেয়েটা হট করে বলছে কি আচ্ছা দাদা তুমি ওখানে কাউকে দেখোনি, বলছে কাকে, বলছে যখন আমরা ল্যান্ডিংটা দিয়ে উঠছিলাম ওই ল্যান্ডিং এর কর্নারটাতে একটা ভদ্রমহিলা দাঁড়িয়ে ছিল না, তখন দাদা বলছে কোথায় ভদ্রমহিলা, দূর কি ভদ্রমহিলা, তো বাকি যে দুজন উঠেছে ওই মামে ওদেরকেও জিজ্ঞেস করছে যে আচ্ছা আপনারা কি দেখতে পেয়েছেন কাউকে, তো ওরাও বলছে যে না না আমরা তো কাউকে দেখতে পাইনি, কিন্তু মেয়েটা সমানে বলছে যে না আমি ওই কর্নারে কাউকে একটা ভদ্রমহিলাকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছি, তো তখনও দাদাটা বলছে যে দূর কেউ যদি থাকতো তাহলে তো নিজেই এত রাতে আমরা বাইরের লোকরা ঢুকছি তা বলতো না, কথা বলতো না এসে যে আপনারা কারা বা আসুন আমি আপনাদেরকে এগিয়ে দিচ্ছি বা কিছু তো বলতো ফর্মালি, বলছে না আমার মনে হচ্ছে এটা অন্যরকম কিছু ব্যাপার, ওখানে আমি একজন কাউকে কিন্তু দেখতে পেয়েছি,
তো তখন ওর মামা মানে সরি ওই দাদাটা আবার ওরকম ঢুকে গিয়ে এরকম করে ঝুঁকি মেরে দেখছে, তো দেখছে যে না ওখানে দের ইজ নো ওয়ান। তো তখন বলছে এটা তো চোখেরই ভুল হবে। বলছে না আমার চোখের ভুল না, আমার খুবই মনে হয়েছে ওখানে একটা মহিলা অবয়ব আছে। যাই হোক, তো ওরা কি করলো, যে রুমটা ওরা দেখলো একটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, ওখানে ঢুকলো, ঢুকে গিয়ে ওরা যথারীতি ওদের মতো একটু হাত পা ছড়িয়ে এবার রেস্ট করছে। আর তার বেশিক্ষণ না, মোটামুটি ওরা ঢোকার আধ ঘন্টা পরেই কিন্তু ওরা যে ওই ছেলেটার মেয়েটা চলে এসেছে। এবার ওরা এসে ঢুকেছে, দিয়ে অনেকদিন পর দেখা হয়েছে, ওরাও কেউ ঘুমায়ওনি তখনও। তো ওদের সাথে একটুখানি যেটা ফর্মালি একটা কথা বলা হয়, কেমন আছিস, কি আছিস না আছিস। এবার মামা না মেয়েটাকে দেখে একটুখানি মানে কি বলবো, মানে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। ডিসঅ্যাপয়েন্টেড এই কারণে, কারণ ও মামা বলেই ফেললো, বললো যে কি রে তুই এত, মানে মেয়েটা খুব সুন্দরী ছিল, মেয়েটা না পড়াশোনা জানে না, আনএডুকেটেড ছিল, কিন্তু মেয়েটা খুব ব্যবহারটা খুব নম্র ছিল, আর তার সাথে সাথে একটু গ্রামের দিকের মেয়ে তো অত বুদ্ধিদীপ্ত ব্যাপারটা ওর মধ্যে ছিল না, মানে খুব ইনোসেন্ট টাইপের, ঠিক আছে, মানে যে যা বলবে তাই বিশ্বাস করে নেবে, একটু এইরকম। তারপরে বাবা মার ব্যাকআপ নেই, একটু অসহায় ধরনের। তো মেয়েটাকে দেখে মামার বরাবরই খুব একটুখানি ইয়ে হতো, কি বলবো, একটা মানে কি বলবো, সিম্প্যাথি জাগতো মনের মধ্যে। তো সেখান থেকেই কিন্তু এত বড় রিস্কটা নিয়ে উনি ওই ভদ্রলোকের সাথে বিয়েটা দিয়ে দিয়েছিলেন, কারণ আদারওয়াইজ কিন্তু উনি এটা মানে এতটা ওরকম নন যে ওই যাকে পাচ্ছে তার ঘাড়ে বিয়ে চাপিয়ে দিচ্ছে বা কিছু, মানে ওর প্রতি একটা আলাদা সফট কর্নার ছিল বলেই উনি এটা করেছিলেন, কিন্তু যার জন্য এখন উনি প্রচুর রিগ্রেট করছেন, সেটা পরে আসছি। এইবারে মেয়েটার দেখছে কিরকম মুখ চোখ পুরো বসে গেছে। তো তখন বলছে কি, হ্যাঁ রে মা, তোকে আমি যে ভাবলাম কোথায় বিয়ের পরে আরো তোর জৌলুস বাড়বে, তুই আরো সুন্দর হবি, তোর এরকম মুখ চোখ এরকম শুকিয়ে বসে গেছে, তুই এরকম হয়ে গেছিস কেন? তো তখন না ও না কোনো কথার উত্তর দিল না, খালি হেসে বলছে হ্যাঁ আসলে খুব স্ট্রেস যাচ্ছে তো সেই কারণে, মানে এইভাবে যেরকম অ্যাভয়েড করে যায় কোনো কথা। তো তারপরে এবার ওরা বললো চলো তাহলে শুয়ে পড়ি। এবার যখন বললো শুয়ে পড়তে, তো ওরা প্রথমে দাদারা ভেবেছে যে তাহলে এই ঘরটাতে ওদেরকে দিয়ে দেবে আর ওরা হাজব্যান্ড ওয়াইফ ওই ঘরে শুয়ে পড়বে, কিন্তু না, ওরা বললো কি যে ওই মেয়েটা বললো যে ঠিক আছে তাহলে দাদা তুমি আর ও, মানে ওর হাজব্যান্ডের কথা বললো যে তাও তোমরা ওই ঘরে শুয়ে পড়ো আর আমরা চারজনে এই ঘরটায় শুয়ে পড়ছি। তো তখনও ওদের কাছে ব্যাপারটা তো ম্যাটার করেনি, ঠিক আছে, কেননা হতেই পারে যে বাইরের লোকেরা এসেছে ওরকম নিজেরা গিয়ে শুয়ে পড়বে, একটা অড দেখায়, সেই কারণে হয়তো ওরা ওরকম, মানে মেয়েটা এই ঘরটায় শুলো আর ছেলেটা ওই ঘরটায় শুয়ে পড়লো। এইবার পরের দিন সকালবেলা, আচ্ছা আর একটা জিনিস, ওই যে মেয়েটা বললাম, মেয়েটা আর একটা যে মেয়েটা আর কি বারবার বলছে আমি ওখানে কাউকে দেখেছি, সেই মেয়েটা না প্রচন্ড কৌতূহলী বাই নেচার। তো সেই মেয়েটার না চারিদিকে শুধু চোখ কানর ঘুরছে, মানে ওর কিছু একটা ওই বাড়িটার মধ্যে ঢুকে থেকে মনে হচ্ছে যে সামথিং রং এরকম একটা ব্যাপার। এইবার মেয়েটা সকালবেলা একদম ভোরবেলা উঠে পড়েছে, তখন আস্তে আস্তে এরা তো গ্রামের দিকে মানুষ একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, সব 6টার মধ্যে উঠে পড়েছে। এবার তখন বাজে এটা রাউন্ড 6:30, সবাই উঠে এবার ওই ছেলে মেয়ে দুটো বলছে যে না দাদা আজ কিন্তু বাড়িতে যেতে দেবো না, আজকে আমাদের বাড়িতে কখনোই আসো না, আজকে এসছো যখন থাকতে হবে এইরকম। তো তখন ওই দাদা বলছে না থাকা হবে না, বাট ঠিক আছে চল একটা কাজ করে আমরা এখন যাই, বাজার যাই, একটু ভালো মন্দ বাজার টাজার করে নিয়ে আসি, তোরা সবাই মিলে কষিয়ে জমিয়ে রান্না কর, খাওয়া দাওয়া করে দুপুরবেলা ফিরবো, তা এটুকু ঠিক আছে, একবেলা আমরা থাকছি। তো সেই কথা মতো এবার ওই যে মেয়েটা, আর একটা মেয়ে, যে মেয়েটা বললাম যে চারিদিকে খালি চোখ ঘুরছে, সেই মেয়েটা বললো হ্যাঁ চলো তাহলে তোমরা যাও বাজার করে আনো, চলো আমি গেটটা দিয়ে দিচ্ছি। এবার দাদা নামছে, তার পেছনে ওই যে মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে সেই মেয়েটার হাজবেন্ডটা নামছে, আর ওই মেয়েটাও গেছে তার সাথে, না ওই যে মেয়েটা বলছি কৌতূহলী বেশি, সেই মেয়েটাও গেছে। ওরা দুজন ওই কোলাপসেবল গেটের কাছে ওখানটা গেছে যে দরজাটা টেনে দেবে, আর ওরা দুজন বাজার করতে নেমে যাচ্ছে। তখনও ওই মেয়েটা একটা জিনিস নোটিস করে, তখনও কিছু বলেনি। বাজার করে ঘুরে আসার পরে ও আবার ওই দাদাকে হাত ধরে টেনে এনে বলছে তুমি তখন একটা কিছু নোটিস করেছো? বলছে কি? বলছে তোমরা যখন নামছিলে ওই ল্যান্ডিংটা দিয়ে যখন ক্রস করছিলে, তুমি নেমে গেলে, তোমার পেছন পেছন যখন ওই দাদা নামছিলেন তখন উনি হট করে ঠিক ওই কর্নারটার দিকে তাকিয়ে কাউকে একটা বললেন একটু দাঁড়াও না আমি আসছি। তো একটু দাঁড়াও না আমি আসছি কথাটা খুব ক্যাজুয়াল থ্রোতে ছিল, ঠিক আছে। তো তখন ওই দাদার মাথায় জিনিসটা স্ট্রাইক করে, তখন দাদা বলল হ্যাঁ রে আমিও না এটা শুনেছি। আমিও তখন ভাবলাম যে তাহলে কি হলো, মানে একটু দাঁড়াও না আমি আসছি, মানে এমন ভাবে একটা বললো যে কাউকে একটা মানে কনফেশন দিতে হচ্ছে তাকে যে একটু তুমি ওয়েট করো আমি আসছি, মানে সে হয়তো চাইছে না যে সে যাক, অথচ তার বউ তো দাঁড়িয়ে আছে ওপরে আর মেয়েটাও দাঁড়িয়ে আছে ওর সাথে ওই কোলাপসেবল গেটটার কাছে।
এবং মেয়েটা আবার কনফার্ম করছে, বলছে না ও কিন্তু বৌদিকে এই কথাটা বলে যায়নি, বা ও কিন্তু আমাকেও এই কথাটা বলেনি, আমি কিন্তু দেখেছি ও কিন্তু ওই কর্নারটার দিকে হাত নাড়িয়ে বললো একটু দাঁড়াও না আমি আসছি, এইভাবে বলে তোমার পেছনে নেমে গেল। ওখানে কে ছিল? ওখানে তো কেউ ছিল না, আর সকালবেলা ও দেখতেও পায়নি কাউকে, তাহলে ও কার সাথে কথা বললো? এইটা এবার ওই মেয়েটার মাথায় টাল খাচ্ছে সমানে, ওর খালি তোলপাড় যে কাকে ওই কথাটা বললো একটু দাঁড়াও না আমি আসছি। এবার জিজ্ঞাসাও করতে পারছে না, এবার কি বলে কাকে কি বলবে। এবার তবে ওদের বুঝতে পারছে যে এই মেয়েটা মানে যার সাথে বিয়ে হয়েছে ছেলেটার, মেয়েটার মধ্যে কিছু একটা তোলপাড় চলে, মানে মেয়েটা খুব একটা ভালো নেই আলটিমেটলি। এবার ছেলেটা কিছুক্ষণ বাদে ওই 10:30 11টার দিকে, ততক্ষণে সব বাজার টাজার মানে করে এনেছিল, ব্রেকফাস্ট ফেকফাস্ট হলো, লুচি টুচি খাওয়ার পর ছেলেটা বললো দাদা আমার একটা ছোট্ট কাজ আছে, আমি জাস্ট একটু আসছি আধ ঘন্টার জন্য। তো যেই ছেলেটা বেরিয়ে গেছে বাড়ি থেকে, সঙ্গে সঙ্গে না ওকে সবাই মিলে ঘিরে ধরেছে, মানে বিশেষ করে ওই যে মেয়েটা খুব কৌতূহলী আর ওর দাদাটা বলছে কি এই তুই সত্যি করে বল তো তোর কি এখানে কোনো অসুবিধা হচ্ছে, তোর কি কোনো প্রবলেম আছে? তো তখন এবার ওই মেয়েটা তখন প্রথমে কিছুই বলবে না, কিছুতেই কিছু বলবে না, তারপরে মেয়েটা না হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। তো তখন তোরা মানে বলছে যে বল খুলে বল কি প্রবলেম কি হয়েছে। তখন বলছে যে মানে ও যেটা বলেছিল তার ইনার মিনিংটা আমি যেটা দাঁড়াই সেটা বলছি, ঠিক আছে? ওর বক্তব্য হচ্ছে ছেলেটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে এত পোলাইট, ও এত জেন্টল স্বভাবের, মানে কোনোদিন একটা উঁচু গলায় মেয়েটার সাথে কথা পর্যন্ত বলে না, কোনোদিন একটা মানে মেয়েটার সাথে হাতাহাতি বা কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি তো দূরে থাক, সব সময় একটা খুব প্লিজেন্ট বিহেভ করে। কিন্তু সমস্যা হচ্ছে যে ছেলেটা আর মেয়েটা নিজেদের মধ্যে কোনো মানে প্রাইভেট স্পেস বলে ওদের কিছু নেই, মানে ওরা মেন্টালিও একে অন্যের সাথে কানেক্ট করতে পারে না, বা ফিজিক্যাল হওয়ার তো কোনো প্রশ্নই নেই। এবার তখন বলছে কেন? তো বলছে প্রথম প্রথম যখন ও বিয়ে করে আসলো, সবে তো ধরো মাসখানেকই হয়েছে, তারপরে এই ঘটনাটা, 1 মাস হয়েছে, বলছে সপ্তাহখানে ধরো ও মেয়েটা তো বুঝতে পারতো না, নতুন বিয়ে করেছে, এবার একটু যখন ছেলেটার সাথে এসে হয়তো কাছে বসে কথা বলতে আসছে, বলছে বিশ্বাস করবে না দাদা আমার নিজের চোখে দেখা, আমি কথা বলতে বসেছি, দাম করে তাকের ওপর হয়তো একটা কোনো বড় কলসি বা কিছু একটা ছিল ওদের, তো সেটা ওরকম দামাম করে পড়লো, ঠিক আছে? মানে রীতিমতো তোমার ভয় লেগে যাবে। আর যেই ওটা পড়ে গেল, অদ্ভুত ব্যাপার, মানে ছেলেটা কিন্তু বসে মেয়েটার সাথে তার আগে কথা বলছিল, ছেলেটা না উঠে বেরিয়ে বাইরে চলে গেল, মানে আর ওকে গুরুত্ব দিল না, ইগনোর করে গেল। আচ্ছা এরপরে আসি ফিজিক্যাল হওয়ার প্রশ্ন যদি বলি, তো ওটা তো ওদের পক্ষে পসিবলই নয়, মানে ছেলেটা কোনোভাবেই ওর সাথে রাজি নয়, ঠিক আছে? এবার ও বারবার জিজ্ঞেস করেছে, প্রশ্ন করেছে যে কেন কি বৃত্তান্ত, ও শুধু বলে যে না 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 ও খুব রাগ করবে, ও খুব রাগ করবে। তখন ওটাকে তখন মানে মেয়েটা ওকে জিজ্ঞেস করে যে কার কথা বলছো, কে রাগ করবে, আর তুমি আমি তোমার ওয়াইফ, সে কেন রাগ করবে? তখন বলছে না আসলে ও এগুলো মেনে নিতে পারে না, ও তো আমাকে খুব ভালোবাসে, ও খুব রাগ করবে, আমি এটা করতে পারবো না। বলে আচ্ছা মুশকিল তো, কি করতে পারবে না? এবার তারপরে হঠাৎ করে সপ্তাহখানেক পরে ছেলেটা বললো কি তুমি না প্রথমে করতে পারবো না করতে পারবো না, তারপরে বলছে তুমি পাশের ঘরে শো আমি এই ঘরে শোবো, আলাদা শোবো দুজনে। তো তারপর থেকে ওদের মানে ছেলেটা কিছুতেই ওর সাথে শোবে না, ওকে পাশের ঘরে পাঠিয়ে দেয়, আর ওই ওর ঘরটায় শুই আর এই ঘরটায় শুই। ইভেন যদি কখনো মেয়েটা নিজের এন্ড থেকে ছেলেটার প্রতি কোনো মানে হয়তো একটু ফোর্সফুল বিহেভ করেছে, বা কখনো হয়তো একটু জেদ করে বসেছে যে কেন কেন নয়, বলছে আমাকে এমন ভয় দেখানো হয়েছে আমি আর সাহস করি না। বলে কেন, এত কিসের ভয়? বলে ধরো আমি বাড়িতে একা আছি, আমি সমানে ফিল করতে পারছি আমার পেছন পেছন কেউ একটা ঘুরছে, মানে আমি যদি ফোর্সফুলি কোনো বিহেভ করি মানে ছেলেটার সাথে, বা হয়তো বসে আছি দাম দাম করে মনে হচ্ছে কেউ যেন দরজা পেটাচ্ছে, হ্যাঁ সব জিনিসপত্র ওলট পালট হয়ে তোলপাড় করে ঘরের মধ্যে পড়ে যাচ্ছে, মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার এই জোর করাটা কারোর পছন্দের নয়। এমনিতে নর্মালি রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, বাজার করে নিয়ে আসছে, খাচ্ছে দাচ্ছে, সব ঠিক আছে, এগুলো করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? যেমন একটা নর্মাল লাইফ লিড করছে দুটো মানুষ, তাতে সমস্যা নেই, দুজনে একসাথে ডান্স পারফর্ম করতে যাচ্ছে, সেটাও ঠিক আছে। কিন্তু ওরা নিজেদের মধ্যে কোনো প্রাইভেট স্পেস মানে শেয়ার করতে পারবে না, মানে কখনোই ওরা নিজেদের মধ্যে কোনো আইসোলেটেড টাইম স্পেন্ড করতে পারবে না, ইন্টিমেটেড হতে পারবে না, এরম একটা ব্যাপার। তারপরে বলছে যে তুই কখনো কিছু ফিল করিস না যে ওর মানে কোনো অ্যাবনর্মালিটি, মানে কেন করে এরকম? বলে আমি জানি না, বাট এরকম হয়েছে যে মেয়েটার আউট অফ কিউরিওসিটি, ওরও তো একটা নতুন বাচ্চা মেয়ে, ওরও তো একটা জানতে ইচ্ছা করছে যে কি হচ্ছে ম্যাটারটা আমার সাথে, এটা
এটা তো স্বাভাবিক নয়। ও বলছে আমি এরকম অনেকদিন হয়েছে নিজের ঘরে শুয়ে পড়েছি, আমি উঠে এসে কান দিয়ে শুনেছি, মানে ওর পাশের ঘরে ও ঘরের ভেতরে রীতিমতো কারোর একটা সাথে কথা বলছে, এবং শুধু যে কথা বলছে তাই নয়, মানে একটা মানুষ মানে কনজুগাল লাইফ লিড করলে সেই সময় যে ধরনের সাউন্ড মেকিং হয় সেই রকম কিছু সাউন্ডস আসছে। আফটার দ্যাট মানে এরকমও দেখেছে, মানে এটা নিজে রিয়েলাইজ করেছে যে তখন সকালবেলা ঘুম থেকে উঠলো, একটা ব্যাচেলার ছেলে শোয়া আর একটা ম্যারিড কাপল শোয়া, দুটো বিছানার মধ্যে তো একটা মানে তার অ্যারেঞ্জমেন্টটা দেখলে তো বোঝা যায় যে কিরকম। তো সেই সবগুলো ও রিয়েলাইজ করতে পারে, ও বুঝতে পারে যে ছেলেটা কিন্তু কারোর একটা সাথে মানে একটা ইন্টিমেটেড হচ্ছে, এবং সেই জায়গা তার কিন্তু ওর সাথে ও সেটা করতে পারে না। ইভেন ছেলেটা কিন্তু খুব ওয়েল বিহেভ, ছেলেটা কিন্তু ওর সাথে কোনো জোর গলায় কথাও বলে না, কিন্তু ছেলেটাকে যখনই ও বলে মানে ছেলেটাও কোনো একটা ভাবে এত ভয় পেয়ে রয়েছে, ছেলেটাও এত কোনো একটা জিনিসকে এত ভয় পাচ্ছে আলটিমেটলি, যে ওর আর এই গাটসটা নেই যে মানে তাকে ইগনোর করে বা তাকে প্রায়োরিটি না দিয়ে নিজের বইয়ের সাথে এসে সে ইন্টিমেটেড হবে। মানে ছেলেটাও সেই জায়গাটাতে ভয় পাচ্ছে। এবার কি আছে, এবার ও একদিন ওকে খুব জোর করে নাকি 3-10 আগে জিজ্ঞেস করেছিল যে তুমি আমাকে বলো কি এটা, কি কার সাথে তুমি কথা বলো, কাকে তুমি বলে, এরকম তোমরা যেটা কালকে দেখেছো না একদম ঠিক দেখেছো, ও না সবসময় কথা বলে ওর সাথে, ও ওকে দেখতে পাই মনে হয়, মানে এমন একটা ভাব যেন এখানে আরেকজন কেউ থাকে। ও হয়তো খেতে বসেছে, হয়তো বললো তুমি যাও না আমি আসছি, এবার আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি, আমি বলছি কাকে বলছে তুমি যাও না আমি আসছি, ও গেল দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওপরে গিয়ে দরজা বন্ধ করে দিল। মানে ঠিক একটা হয় কি একটা হাজব্যান্ড ওয়াইফকে যেরকম বলে না, কেউ যদি ওয়াইফ ডাকে তো হাজব্যান্ড কি করবে, বলবে না তুমি যাও আমি আসছি, বলে যেরকম হয়ে গেলে কাজ ছাড়া হয়ে গেলে উঠে চলে যাবে, ঠিক ওরকম একটা ব্যাপার। হ্যাঁ মানে ও কারোর সাথে এরকম একটা কথা বলে, বলছে তুমি ওটা ঠিকই শুনেছো, ও সেই সময় ও তাকেই বলে গেল যে তুমি দাঁড়াও না আমি এক্ষুনি আসছি, মানে এরকম একটা ব্যাপার। তারপর ও ছেলেটা কথা বলছে যে সবার সাথে, মানে ও না মানে ফ্রি নয়, মানে বোঝা যাচ্ছে ওর একটা কোনো বাউন্ডেশন আছে, ও সবাই একসাথে সার্কেল করে বসে কথা বলছে, ও মাঝে মাঝে উঠে গিয়ে যেন কাউকে একটা ঠেকনা দিয়ে আসছে যে রাগ করো না, মানে কিছু একটা বলে আসছে তাকে, গিয়ে গিয়ে বারবার উঠে যাচ্ছে, বারবার উঠে যাচ্ছে। তো এইটা শুনে তো রীতিমতো ওই দাদার ভীষণ আপসেট হয়ে পড়ে যে আমি এটা কি ব্লান্ডার ভুল করে ফেলেছি, এটা কেন এরকম, আমি যদি এরকম জানতাম যে এইবার ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে অনেকগুলো ব্যাপার আছে, মেয়েটা এতটাই ছোট বাচ্চা মেয়ে, এবং সব থেকে বড় কথা হচ্ছে মেয়েটা একটা গ্রামের মেয়ে। সত্যি কথা বলতে কনজুগাল লাইফে আনস্যাটিসফ্যাকশনের জন্য ওই ইস্যুতে যে একটা মেয়ে কখনো স্ট্যান্ড নিয়ে কোনো সেপারেশন ক্লেম করতে পারে সেই আইডিয়াটাই ওই বাচ্চাটার নেই। হ্যাঁ ওর কাছে ধারণা হচ্ছে ওই হয়তো 498 মারধর টারধর করলে তখন করা যায়, মানে ও এতটা লিগালি কি কি পয়েন্টস থাকতে পারে একটা মেয়ের পরে সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল নয়। আচ্ছা তারপরে আরো তার থেকে বড় ব্যাপার হচ্ছে ওর কোনো ব্যাকআপ নেই, মানে ও কাকে বলবে এই কথাটা, কে ওর রেসপন্সিবিলিটি নেবে বলো, কারণ ওর বাবা মা নেই, মামার বাড়ি থেকে একবার ও বিয়ে করে নিয়েছে, মানে ওর একদম ওর সাথে আর কোনো যোগাযোগই রাখে না, মানে ওর কোনো এমনও যাওয়ার জায়গা নেই। তো তখন ওর যেটা এখন ওর যে পরিস্থিতি, ও বলছে যে ছেড়ে দাও, আমি যে একটা জায়গায় গিয়ে কোর্টে গিয়ে দৌড়বো, আমার তো সেই পয়সাটাও নেই যে আমি কোনো লয়ারকে দেবো, মানে যেটুকু যা আর্ন হয় আমাদের দুজনের সংসারটা চলে যায় তাতে, ডান্স করে আর কতটুকুই কি আর্ন করতে পারবো। তো যাই হোক এইসব চিন্তা ভাবনা করে মেয়েটা না মানে অসহায়ের মতো পুরো সিচুয়েশনটাকে মেনে নিয়েছে জাস্ট। ও আর কিছু ওই অনেক চেষ্টা চরিত্র প্রথমের দিকে করেছিল, কিন্তু এত ভয় পেয়ে আছে বলে আমি আর এখন কোনো ট্রাইও করি না। ও পুরো একদম মানে ওরা এমনি একসাথে রান্না হচ্ছে, খাচ্ছে, একসাথে পারফর্ম করতে যাচ্ছে, ওইটুকুনি। বাকি একটা হাজব্যান্ড ওয়াইফের যেরকম রিলেশনশিপ থাকে ওদের মধ্যে কিন্তু সেইরকম রিলেশনশিপটা নেই আর কি, ঠিক আছে। তো এইটা একটা খুব উইয়ার্ড একটা ব্যাপার। এবার এটা খুব রিসেন্টলি একটা ঘটনা, মানে এখনো এই জিনিসটা এইভাবেই চলছে। এবার এটা তো দাদা জানতেন না, এবার ওনাকে যখন সেদিনকে বলা হলো, তারপর ছেলেটা আসার পরে ওকেও আর সেদিনকে ওরা কেউ ঘাটায়নি, ওরা খুব মন খারাপ করে ওখান থেকে চলে এসেছে। তো এখন উনি একটু চিন্তা ভাবনা করছেন, দেখা যাক যদি ওই মেয়েটাকে ওখান থেকে উদ্ধার করা যায় বা কোনো রকম অন্য অপশন কিছু বের করা যায়। তো ওরা ওকে এটাও সাজেস্ট করছে যে এটা তো কোনো নর্মাল জিনিস নয়। হ্যাঁ যেটা বলতে গেছিলাম, যে কথাটা আমি মিস করে গেলাম, যে ওকে যখন বারবার জিজ্ঞেস করা হচ্ছে এটা কে, প্রথমে তো কোনো সদুত্তর দিচ্ছিল না, পরে ও বলছে যে এটা হচ্ছে একটা পরী, এই পরীটা আমার সাথে থাকে, এইটুকুই ও খালি বলেছে, আর কোনো উত্তরও দেয়নি। ও খালি বলেছে এই পরীটা আমার সাথে থাকে এবং ও আমাকে প্রচন্ড ভালোবাসে, ও চায় না আমি কারোর সাথে শেয়ার্ড হই, আমি যদি কোনো কারোর সাথে শেয়ার্ড হয়ে যায় তাহলে কিন্তু ও তোমারও ক্ষতি করে দেবে আমারও ক্ষতি করে দেবে, তাই জন্য তুমি আমার থেকে দূরে থাকো, মানে এটা ওর আলটিমেট ক্লারিফিকেশন। কিন্তু
ওই দাদা তো একটা মানে ইনসিকিউরিটির মধ্যে তো উনিও রয়েছেন, মানে উনি এটা যেহেতু দায়িত্ব নিয়ে বিয়েটা দিয়েছিলেন, ওনারও একটা বর্তায় আর কি। তো উনি নাকি আশপাশে আরও কয়েকটা জায়গায় খোঁজ খবর লাগিয়েছিলেন। তারপরে উনি আবার কিন্তু জানতে পেরেছেন একটা কথা, যে এই ছেলেটার আগে একটা কোথাও বিয়ে হয়েছিল এবং সেই বউটার সাথে ইনিশিয়ালি থাকতো না, পরে বউটা কিছুদিনই এসে হয়তো ওর সাথে ছিল, সেই বউটাও না গায়ে আগুন দিয়ে কোনোভাবে মারা যায়। তো এখন অনেকেই আবার এইটা বলে যে ওই বাড়িতে নাকি ওই বউটার ওই অতৃপ্ত আত্মাটা মাঝে মাঝে অনেকেই নাকি দেখেছে, মানে আশপাশের পাড়ার লোকেরা বা এরকম তার প্রেজেন্সটা ফিল করা যায় নাকি। তো সেই হিসাবে যদি ধরে, এখন ওটা কোনো পরী নাকি ওটা সেই ওর আগের যে ওয়াইফ ছিল তার মানে অতৃপ্ত সোল, সেটা তো কনফিডেন্টলি বলা মুশকিল, কারণ আই ডোন্ট নো দ্য ফ্যাক্ট। কিন্তু মানে এরা কিছু একটা ঝামেলা ওই ছেলেটার লাইফে আছে, মানে কেউ একটা ওর সাথে থাকে যার জন্য ও কোনো রকম ভাবে কনজুগাল লাইফ লিড করবে না ওর বউয়ের সাথে। এখন বউটাও বাচ্চা, ও আর কিছু অপশন না পেয়ে এখন চুপ করে মুখ বুঝে এটা মেনে নিচ্ছে দিনের পর দিন, এই আর কি। এই স্টেটে এখন দাঁড়িয়ে আছে, দেখা যাক হোয়াট নেক্সট, মানে কি হয় ফাইনালি। যদি আমার কাছে কোনো আপডেট আসে তো আই উইল লেট ইউ নো।